আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি নুসরাত জাহান মূল। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চায় সরকার। সংসদে প্রধানমন্ত্রী, বাংলাদেশ এখন কারো মুখাপেক্ষী নয়। খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিণতি ভোগ করতে হবে সরকারকে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপির আন্দোলনে গতি নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। 9 বোর্ডে অংশ নিচ্ছে 14,50,790 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় দেশে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আইনি জটিলতা, উপযুক্ত প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, বলছেন সংশ্লিষ্টরা। এবং সারা দেশে চলমান বৃষ্টির প্রবণতা রোববার থেকে আরও বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যালেঞ্জ নিয়েই চলতে চায় সরকার। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিফল আছে প্রস্তাবিত বাজেটে। বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ এখন কারো মুখাপেক্ষী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার পদক্ষেপ প্রস্তাবিত বাজেট। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনে অংশ নিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে সরকার। তিনি বলেন, এই বাজেটের মধ্য দিয়ে 2041 সালের প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট নিয়েছি, কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। সমাপনী বক্তব্যে দেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ এই প্রস্তাবিত বাজেট। হতদরিদ্র যা ছিল 25.6 আমরা এখন নিয়ে মাত্র 5.6 নামিয়েছি। ইনশাল্লাহ হতদরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী নয় উল্লেখ করে যারা উন্নয়ন দেখে না তাদের গ্রামে গিয়ে আসল চিত্র দেখে আসার আহ্বান জানান সরকার প্রধান। আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষের যা বলবে বলুক, গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যা সেখানে মঙ্গা নাই, সেটাও দেখবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। রাজস্ব ক্ষেত্রে সংকোচনমূলক নীতি অনুসরণ করায় বাজারে এর প্রভাব পড়বে উল্লেখ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোরও তাগিদ দেন শেখ হাসিনা। আর আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করে আমরা প্রযুক্তির উপর, প্রযুক্তির শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। স্কুলে স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। স্বাস্থ্য সকল সুখের মূল আমরা মনে করি, কাজে চিকিৎসা সেবাটা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমরা কিন্তু এ ব্যাপারে কখনো পিছিয়ে হটিনি। 2023 সালের মধ্যে 40,000 মেগাওয়াট ও 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে 40,000 মেগাওয়াট, আর 2040 সাল নাগাদ হবে 60,000 মেগাওয়াট। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকামী মানুষকে নির্যাতন করে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করতে চায় সরকার। তিনি বলেন, রাজপথের আন্দোলনে সব অন্যায়ের জবাব দেওয়া হবে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। মাহবুব সৈকতের রিপোর্ট।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবির সমাবেশে অংশ নিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয় ঢাকা মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন দলটির শীর্ষ নেতারা। তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায় তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে। যথাসময়ে আমরা মাঠে থাকি না, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার কথা হয়েছে। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল। বেগম জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানিয়ে তার কোনো ক্ষতি হলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। দেশনেত্রীকে মুক্ত করে অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন আরো তীব্র করার কথাও জানান তিনি। এই আওয়ামী সরকার একটা দখলদারি সরকার, রাজপথে আরো তীব্র আন্দোলন করে করতে হবে। সরকার ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করছে মন্তব্য করে এর বিরুদ্ধেও মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র উঁচিয়ে নয়, জনগণের ভোটে বারবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনার সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখের বিষয় ভয়ঙ্কর উগ্র হলেও তাদের আন্দোলনে গতি নেই, তাই দলটির সাথে জনগণও নেই। দুর্নীতিবাজ চারপাশে আছে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবির রিপোর্ট। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার হটানোর আন্দোলন করছে, পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হয়ে খবর আছে। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানিয়ে আবারও সবাইকে সতর্ক করেন তিনি। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের কারো ছাড় নেই, কারো ক্ষমা নেই। এটা শেখের বটি। শেখ হাসিনা নেত্রী বাংলাদেশকে দেখিয়ে দেবে। বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেই দুর্নীতিবাজদের মুক্ত করার জন্য আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে, তার বিপক্ষে আমরা আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় আমরা আলোচনা করতে চাই। বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, চাই এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অনেক সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছু নয়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। এবছর পরীক্ষায় 9টি বোর্ডে অংশ নিচ্ছেন 14,50,790 জন।
এর মধ্যে ছাত্র 7,50,281 এবং ছাত্রী 7,509 জন। এবার মোট কেন্দ্রে 2,725টি ও শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেটে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আতিকুর রহমান তিতাসের আরও একটি রিপোর্ট। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্টারে লিখে ওই দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, ইনভিজিলেটর, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বাড়ানো হয়েছে। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বাড়ানো সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারী বিশেষ সহযোগিতার পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গত বছরের তুলনায় দেশে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এক বছরে পুলিশের কাছে সাইবার অপরাধ সংক্রান্ত 28,000 অভিযোগ জমা হলেও মামলা হয়েছে মাত্র 3.73 আইনশৃঙ্খলা বাহিনী বলছে আইনি জটিলতা উপযুক্ত প্রমাণ না থাকায় পূর্ণাঙ্গভাবে শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না সাইবার অপরাধীদের। আমিনা হিরার রিপোর্ট। বিশ্বায়নের ফলে দেশে বেড়েছে প্রযুক্তির অপার সম্ভাবনা। ঘরে ঘরে ডিজিটাল ডিভাইস, তবে স্মার্ট এই প্রযুক্তি ব্যবহারে সবাই সুফল যেমন পাচ্ছেন, অন্যদিকে বাড়ছে সাইবার অপরাধের প্রবণতা। একে একে সামনে আসছে অপরাধের নতুন নতুন দিক। বাংলাদেশে গত এক বছরে মোট অপরাধের শতকরা 11.85% অপরাধ হয়েছে সাইবার জগতে, যার মধ্যে শতকরা 59% নারী ভিকটিম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2024 সালের সাইবার অপরাধ প্রবণতা নিয়ে প্রকাশ করা হয় এই প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসে শুধু গত বছরই সাইবার অপরাধের শিকার হয়েছে 28,000-এর বেশি ভুক্তভোগী। তবে এদের মধ্যে মামলা করেছে মাত্র 3.73%। প্রকৃত অপরাধের সংখ্যা আরো অনেক বেশি হলেও সামাজিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মামলার দ্বারস্থ হন না অনেকেই, জানান বক্তারা। আমরা যে ধরনের অপরাধগুলোর সাথে ভিকটিম হিসেবে নিজেকে জড়িয়ে ফেলছি সেই বিষয়গুলো খুবই সংবেদনশীল এবং সেটি সবার কাছে প্রকাশ করার মতো মেন্টাল স্ট্রেংথ আসলে আমাদের মানুষদের একটু কম। আমি যদি আইনের আশ্রয় নিতে চাই বা আইনের সুফলটা ভোগ করতে চাই, আমাকে অবশ্যই এই লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিজেকে ইনিশিয়েট করে নিতে হবে। সাইবার সিটি এটা কিন্তু একটা ইন্স্যুরেন্সের মতো। এটা কিন্তু আপনার হয়ে গেলে, আপনি অ্যাটাক হয়ে গেলে আপনি মেজার নেবেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি কিন্তু অনেকটাই হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রিভেন্টিভ একটা মেজার নিতে হবে। এটাই মানুষ বুঝতে চায় না, যেহেতু আমার তো কিছু হয়নি, আমি কেন করব। দেশে সংগঠিত 70% সাইবার অপরাধ হয় ব্যক্তি পর্যায়ে। তাই সাইবার অপরাধ থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিআরটিসির মহাপরিচালক। সাইবার ক্রাইমগুলি কিন্তু হয় ব্যক্তিগত পর্যায়ে 70%। আমাদের নিজস্ব ভুল, আমরা বিভিন্ন সময় লোভের মধ্যে পড়ে যাই, ব্যক্তিগত ভুলের কারণে কিন্তু আমরা এই সাইবার ক্রাইমগুলি হয়। তো এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। অ্যাওয়ারনেস যত বাড়বে ক্রাইমটা তত কমে যাবে। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। সুযোগ করে দেওয়ার। সারা দেশে চলমান বৃষ্টির প্রবণতা রোববার থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর এবং মধ্যভাগে সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে, যার ফলে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেও জানিয়েছেন
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এদিকে বৃষ্টি বাড়ার সাথে সাথে চট্টগ্রামে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আমিনা হিরার আরও একটি রিপোর্ট। তীব্র ভ্যাপসা গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার সকাল থেকেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও গরম কমেনি খুব একটা। বৃষ্টির সঙ্গে ভ্যাপসা এই গরমে অস্বস্তি তৈরি হয়েছে নগরবাসীর মাঝে। রাজধানী জুড়ে থেমে থেমে ঘণ্টাব্যাপী বৃষ্টি হলেও ভ্যাপসা গরম না কমার কারণ জানায় আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে তাপমাত্রা না কমলেও রোববার থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আজকে থেকে ৪ জুলাই পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত সারফেস তাপমাত্রাকে তেমন একটা অবনমন করতে পারে না। সারা দেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ বা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং বায়ুর গতিকে কিছুটা কম থাকার কারণে গরমের অনুভূতির তীব্রতাও থাকবে। ব্যবসা গরম পড়বে, সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে, অস্বস্তি ফিল হবে। দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সাথে চট্টগ্রামে পাহাড় ধসের সম্ভাবনার কথাও জানান এই আবহাওয়াবিদ। অতি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেগুলো সে কথাও ভারী বর্ষণের ওয়ার্নিং এর মধ্যে উল্লেখ আছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, একই সাথে অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। রোববার পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। এর আগে আজ পাশ হয়েছে অর্থ বিল 2024-25। নতুন বাজেট কার্যকর হবে সোমবার থেকে। গত 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট উত্থাপন করেন। জুবাইর রহমানের রিপোর্ট। চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে রোববার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা পাশ হবার পরদিন সোমবার থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ছোটখাটো কয়েকটি বিষয় ছাড়া তেমন কোনো সংশোধনী আসার সম্ভাবনা নেই। জানা গেছে, সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর থেকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত বাজেটে এ প্রস্তাবে কোনো পরিবর্তন আসছে না। এদিকে সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্যের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন। তবে আইনি জটিলতা ছাড়াও নানা কারণে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাস্তবায়ন নাও হতে পারে। অন্যদিকে চূড়ান্ত বাজেটে আয়কর ও কাস্টমস সংক্রান্ত কিছু পরিবর্তন আসতে পারে। এর মধ্যে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এনবিআর। আগের মতোই এসব অঞ্চল ও পার্কের কর অবকাশ সুবিধা বহাল থাকতে পারে। গত 6 জুন জাতীয় সংসদে 2024-2025 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা 4র্থ মেয়াদের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। এর মধ্যে বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। অন্যদিকে বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। পাশাপাশি ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,37,500 কোটি টাকা এবং ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,400 কোটি টাকা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নির্বাচন নিয়ে যেন আর কখনো আস্থার ঘাটতি না হয় সেজন্যই কপোত অ্যাপস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। তিনি বলেন, এর মধ্য দিয়ে আগামী দিনের নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে। সকালে রাজশাহীতে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহীতে আজ নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যবহৃত রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং কপোত অ্যাপসের ব্যবহার সহজীকরণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমরা মনে করি যে আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের জবাব আমরা পাবো এবং
যেভাবে এটি সহজে করা যায় সেটি হবে, সাধারণ মানুষের মাঝে এটি আরো বেশি গ্রহণযোগ্য হবে, সেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। রংপুরের তিস্তা নদীর ওপরে নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে তীরবর্তী গ্রাম ও লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্র, ইলিয়াস কমলের রিপোর্ট। উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধের পশ্চিম দিকে ধস দেখা দিয়েছে। বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক ধসে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে হুমকিতে পড়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক। শেখ হাসিনা সেতু ও বাঁধ তীরবর্তী 5টি গ্রাম। আমরা গরিব মানুষ, এখানে যারা আছি, এই বাঁধটা ভাঙিলে আমরা থাকতে পারবো না। এর সাথে আরো 3-4টি গ্রাম মনে করো 7 বিলীন হয়ে যাবে। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে গঙ্গাচড়ার মহিষপুরের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। আবারও প্লাবিত হচ্ছে চরাঞ্চল। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ভেসে গিয়েছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। মানুষের জমি জমা, ফসলি জমি প্লাস বাড়িতে পানি উঠতেছে। বেড়িবাঁধ ভাঙলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তাদের একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তিস্তাপাড়ের মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। রাসেলস ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। ভয়ে ক্ষেতের ফসল তোলা বা পরিচর্যাও বন্ধ রেখেছেন তারা। আতঙ্কে শ্রমিক সংকটও দেখা দিয়েছে এলাকায়। চরের বিশাল এলাকা জুড়ে সাপ ছড়িয়ে পড়ায় গবাদি পশুর খাদ্য সংগ্রহেও বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। প্রায় 10 বছর আগে ফরিদপুরের চরাঞ্চলে প্রথমবার দেখা মেলে বিষধর রাসেল ভাইপারের। গেল কিছুদিন এই অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। পদ্মায় পানি বৃদ্ধি পায়, চরের ফসলের ক্ষেত, ঝোপঝাড়, এমনকি মানুষের বসতঘরে এই সাপ দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। আতঙ্ক, বাড়িতে উঠে আসতেছে সাপ, বাড়িতেও আসে। বাড়িতে মনে করেন দো বাইয়ে বাইয়ে আপনি চলে যায়, কাঁচা ঘর চলে যায়, ঘরের ভিতর যায়, এর মুছায় পড়ে থাকে। আতঙ্কিত মানুষ পড়ে গেছে। এখন কেউ জানে, সব কোন লোক জানে, সব লোক হলো এই যে বসা, সারমান্নের বসা, যাইবো যাইর করতেছে না। ঘর থেকে রাত্রেবেলা বের হওয়া যায় না, কিংবা কোনো কাজের জন্য বের হওয়া যায় না। আমাদের চাচা মামা যারা আছে তারা বাইরে কাজ করে, তাদের জন্য খুব ভয় হয়। ক্ষেত থেকে ফসল তোলার সময় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃত্যুর পর এই আতঙ্ক আরো বেড়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষি কাজের জন্য শ্রমিকও যাচ্ছেন না ওই এলাকায়। ফলে পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পাশাপাশি ঘরে তুলতে পারছেন না পাকা ফসল। কাঁচা ঘাস সংগ্রহ করতে না পারায় গবাদি পশুর খাদ্যের যোগানও দিতে পারছেন না তারা। ঝুঁকিতে রয়েছে শিশুরাও। এই জায়গা আছে এলাকার ভিতরে, বুঝছেন, এই আমার ঘর থেকে ওই দুটা মারছে। ঘাস নিয়ে আসতেছে, তার নাম হলো হোসেন। আসতেছে তারে তো লাভ দেয়, মাইরে দিছে। মাইরে দেওয়ার পরে খুব জ্বালা যন্ত্রণা করছে। আব্বারে ভালো মতো ট্রিটমেন্ট করে না, হাসপাতাল থেকে ভালো মতো ট্রিটমেন্ট করে না। আমার আব্বা যন্ত্রণা নিয়ে মারা গেছে। যা পদক্ষেপ নেওয়া উচিত, এটা মানে যেভাবে নির্মূল করা যায় সেটাই এখন ব্যবস্থা করা উচিত। চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ চরবাসীদের পাশে দাঁড়াননি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে কৃষকদের মাঝে গামবুট সহ নিরাপত্তা সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক। সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি, সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা এই সপ্তাহে 1000 গামবুট বিতরণ করবো কৃষকের মাধ্যমে, যারা এই গামবুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে। এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয়, আমরা সেই সহযোগিতা করব। নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। কেউ অসুস্থ হলে শহরের হাসপাতালে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। তাই চরাঞ্চলে হাসপাতাল স্থাপন সহ চিকিৎসক ও সাপের অ্যান্টিভেনমের সহজলভ্যতার দাবি উঠেছে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। সংবাদ শেষ করব ভিন্ন এক খবর জানিয়ে। যান্ত্রিক রোবটের মুখমণ্ডল তৈরি করা হয়েছে জীবন্ত ত্বক দিয়ে। ত্বকটি হাস্যোজ্জ্বল অভিব্যক্তি দিতে সক্ষম, যা অবাক করার মতো সাফল্য। এই উদ্ভাবন করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক শৌজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক। আর জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নরম গোলাপি একটি ত্বক ক্যামেরার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। দেখতে দুঃস্বপ্নের মতো হলেও জীবন্ত ত্বকে আচ্ছাদিত এমনই একটি ক্ষুদ্র রোবট তৈরি করেছে জাপানের একদল গবেষক। এতে রোবটকে নানা দিক থেকে মানুষের কাছাকাছি করে তোলার প্রচেষ্টায় আরেক ধাপ এগিয়ে গেল বিশ্ব।
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক শাওজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক একটি ছোট রোবট তৈরি করেছেন, যার মুখ অনেকটা মানুষের চেহারার মতোই সামান্য বিকশিত ও সংকুচিত হয়। কোলাজেন জেল ও হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট ব্যবহার করে রোবটের এই জীবন্ত ত্বক তৈরি করা হয়েছে। মানুষের ত্বকের প্রাকৃতিক গঠন থেকেই উদ্বুদ্ধ হয়ে শাওজি টেকুচের দল এটি করেছে। এর ফলে ভাঙা ছাড়াই রোবটের ত্বক বাঁকানো সম্ভব হবে। তবে প্রোটোটাইপটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এর হাসি পুরোপুরি মানুষের মতন হচ্ছে না। মানুষের মতোই ত্বক ও প্রকাশভঙ্গি থাকা এই রোবটের মাধ্যমে যোগাযোগ আরো কার্যকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। প্রধান গবেষক অধ্যাপক শোজি তাকেউচি বলেন, মানব ত্বকের লিগামেন্টের গঠন অনুকরণ করে এবং কঠিন পদার্থে বিশেষভাবে তৈরি ইংরেজি ভি আকৃতির ছিদ্র বানিয়ে তারা জটিল গঠনের সঙ্গে ত্বক যুক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি আরো বলেন, ত্বকটি প্রাকৃতিকভাবে নমনীয় হয় এবং শক্তভাবে শরীরের সঙ্গে লেগে থাকায় রোবটের যান্ত্রিক অঙ্গের সঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করতে পারে। এটি ছিঁড়ে বা খুলে পড়বে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চায় সরকার, সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশ এখন কারো মুখাপেক্ষী নয়। খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিণতি ভোগ করতে হবে সরকারকে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপির আন্দোলনে গতি নেই মন্তব্য বায়দুল কাদেরের। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। 9টি বোর্ডে অংশ নিচ্ছে 14,50,790 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় দেশে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আইনি জটিলতা, উপযুক্ত প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, বলছেন সংশ্লিষ্টরা। এবং সারা দেশে চলমান বৃষ্টির প্রবণতা রোববার থেকে আরও বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠানকে ভিজিট করুন /mytvবাংলা, ফেসবুক /mytvবাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।